মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি ব্যাপার রে, তোরা দুজনই এরকম মুখ গোমরা করে বসে আছিস? মানে কি হয়েছে, কিছু বল। না বাবা, সেরকম কিছু হয়নি। মানে তোমার শরীর খারাপ তো, সেটা নিয়ে তো আমরা সবসময় বিচলিত আছি। আমাদের এমনি টেনশন অনেক। তুমি তো আর আগের মতো সব কিছু শুনে স্বাভাবিক থাকতে পারো না, অল্পতেই তোমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। শোন, আমাকে এত বুঝতে পার কিছু নেই। আমি আমি সুস্থ আছি। আর হয়তো আমি অনুমান করতে পারছি তোরা কি বলবি। ব্যাপারটা নিয়ে আসলে আমি এখনো কনফার্ম হতে পারিনি তো। না সেটা ঠিক আছে। আসলে বিষয়টা হচ্ছে, যেটা বলতে চাচ্ছি সেটা চাচা মানা করেছিল যে তোমার সাথে শেয়ার করতে না প্রথমে। তারপর আবার আমরাই চিন্তা করলাম উপায় অন্ত না দেখে তোমাকে জানানো দরকার। আমরা আসলে পারভেজকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি হয়তো অনুমান করতে পারছি পারভেজের বিষয়ে কি নিয়ে আসলে তোরা কথা বলবি। বিষয়টা আমিও যে লক্ষ্য করিনি তা না। আমারও মনে হচ্ছে যে পারভেজের এই ঝামেলার কথা, কিন্তু আসলে আমি নিশ্চিত হতে পারছিলাম না তো, সেজন্য বলিনি তোদের। মানে আমরা ভেবেছিলাম যে তোমার সাথে আলোচনাটা না করলেই ভালো হতো, কিন্তু আমার পরবর্তীতে আমার মনে হলো যে না, সব কিছু আসলে শেয়ার করাটাই ভালো। মানে ইদানিং জানি না তুমি পারভেজের আচরণ, তার বিহেভিয়ার লক্ষ্য করছো কিনা, কোথায় যেন একটা চেঞ্জ চলে এসেছে। এটার পেছনে যে জিনিসটাকে আমরা দায়ী মনে করছি, ওটা কিভাবে ঘটলো, কি হলো, আমরা ঠিক কিছুই বুঝতে পারছি না। সেই জন্য ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলি। তোমরা তো রাতের বেলায় ঘুমিয়ে থাকো। পারভেজ অনেক গভীর রাত করে বাসায় আসে, মাঝে মাঝে বাসায়ও আসে না। ইসাক শোন, ঠিক আছে, ও ও একটু ঝামেলার মধ্যে আছে, হয়তো একটু মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে আছে, কিন্তু আমরা যদি সবাই উত্তেজিত হয়ে যাই তাহলে কিন্তু ওকে আর ফেরানো যাবে না। দেখ, আমার মনে হয় কি যে পারভেজকে না বোঝাতে পারি তাহলে তাহলে কে জানে, হয়তো আরো অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। তোমরা বুঝতে পারছো না, আমার কাছে মনে হয় ও শুধু ড্রিঙ্ক করছে না, সাথে অন্য কোনো ড্রাগসও নিচ্ছে। আর এগুলো যদি করতে থাকে তাহলে তো ওকে আর ফেরানো যাবে না। আর প্রতিদিন রাতে যদি এভাবে বাসায় ব্যাক করে তাহলে তো এলাকার মানুষজন দেখছে, তাদের কাছে আমাদের ফ্যামিলির মান সম্মান আর থাকবে? ইসাক শোন, মানে পাড়া প্রতিবেশীর কাছে আমাদের মান সম্মান গেল কি না গেল তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছেলেটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এবং এটা না মাথা গরম করে কখনো হবে না। আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে আমাদেরকে অনেক বেশি সহানুভূতিশীল হতে হবে ওর প্রতি। মানে আমরা সবাই যদি একটু ওর প্রতি সহমর্মী হই, সহানুভূতির সাথে ওকে একটু বোঝাই, আমার মনে হয় কাজ হবে। কারণ ও তো আমারই ছেলে, আমি জানি ও সুস্থ হয়ে যাবে। ওর সাথে আসলে কথা বলে কোনো লাভ নেই। ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমি ওর সাথে কথা বলেছিলাম, ও আগের থেকে অনেক অ্যারোগেন্ট হয়ে গেছে, কোনো কথাই শুনতে চায় না, খালি রিয়্যাক্ট করে। সো আমার মনে হয় না ওর সাথে কথা বলে কোনো লাভ হবে। ব্যাপারটা আসলে ওরকম না যে মানে এটাকে একেবারে খারাপ ভাবে না, আর কিছু নেই। অনেক সময় হতে পারে যে একটা ব্যাচ কোম্পানির কারণে কিছুটা হয়তো ডিটেইল হয়ে যেতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে সে কোন স্টেজে আছে ভাইয়া, এবং সে কি বিষয়টাকে আমরা যদি সবাই মিলে একটু গাইড করি, আমরা যদি একটু তার সাথে কথা বলি, আমার মনে হয় এটা
সমাধান করা সম্ভব। তুই যেটা বলেছিস ঠিকই যে কথা তোর সাথে বলতে হবে, তবে আমরা সবাই একসাথে কথা না বলে আমার মনে হয় যে যে কোনো একজন কথা বলি। ধর তোর সাথে তোর সম্পর্কটা খুবই আন্তরিক, তুই একটু ওকে বোঝা, আর তারপরে যদি প্রয়োজন হয় আমি না হয় কথা বলবো ওর সাথে। বাজান, আমি কথাবার্তা বলে আসছি, কিন্তু কিছু করার নাই, বুঝছো? এখন এই জিনিসটা আর থানার মধ্যে নাকি, এটা তোমার মনে করো যে এখন কোর্টে চলে গেছে মামলা। এখন এটা তোমার হাজিরা কিন্তু রেগুলার দিতে হইব, হাজিরা ছাড়া কোনো উপায় নাই বাবা। কাকা আমি না এগুলো একদম ডিল করতে আর পারতেছি না। এই জিনিসগুলো থেকে আমি যত দূরে সরে যাইতেছি এই জিনিসগুলো আমার কাছে তত হইতেছে। চারিদিক দিয়ে এই জিনিসগুলো আমার এমনভাবে আটকায় ধরছে, চাইলেও বাড়িতে পারতেছি না। যেহেনে যাই এনে আমি ঝামেলা আমার লোকে লাইগেই আছে পুরা। আমি পুরো মুক্তি চাই, মুক্তি। আমি এগুলো চাই না, এগুলো যে পুরো ডিস্টার্ব করে ফেলাইতেছে আমার। বাবা বাবা লক্ষ্মী বাবা, এগুলো কোনো টেনশন করো না। দেখো শোনো, এরা তো খারাপ মানুষ, কেউ ভালো মানুষ না। এই খারাপ মানুষগুলো তোমার একটা ট্র্যাপের মধ্যে ফেলাইছে, তুমি এটা বুঝতেছো না? এরা তোমার মনে করো যে বিভিন্নভাবে বিভিন্ন কাজে ইউজ করে এখন তোমার বিপদের মধ্যে ফেলায় পলাইছে। আর ব্যাপারটা এরকম যে দেখো, আমি কোনো সিনিয়র কারো এটা আলাপ করতে পারতেছি না। না না না, হলেও আব্বার সাথে ডিসকাস করা যাবে না, কারোর সাথে এটা ডিসকাস করবে না। বাবা তুমি টেনশন নিও না, এগুলো আমি ভাই সাহেবের জীবনও কমু না। আর তোমার লাগে আমি কেমন এগুলো আলাপ করি কত? তুমি আছো বিপদের মধ্যে, আগে বিপদ আমার গায়ে লাগতে হইব, তারপর তোমার কাছে যাইতে হইব, বুঝছো? আমারে পার করে কোনো বিপদ তোমার কাছে যেতে পারবো না। যাইব সবাই আমার উপরে যাইব, তোমার এটার লেগে কেউ ফোন দিব না, তা থেকে কেউ তোমার ডাকবো না, যা করো আমি করবো, ঠিক আছে বাজান? আমি কি করতেছো ঘরে ঘরে? তোমার লাগি তো অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে বাজান, চলো। পারভেজ, কেমন আছিস তুই? ফাইন ফাইন। তোর শরীর টরীর ভালো? ভালো। তারপর তো ঠিক করে বল, মানে তোর কোনো অসুবিধা হচ্ছে, কোনো কোনো ধরনের ঝামেলা? না। দেখ পারভেজ, আসলে তো আমার অভিজ্ঞতা তো অনেক হলো, এতগুলো ছেলে মেয়ে নিয়ে বড় করলাম। তুই না বললে আমরা কিন্তু বুঝতে পারি তোর তোর আসলে একটু সমস্যা যাচ্ছে, সেটা মানসিকভাবেই হোক কিংবা শারীরিকভাবেই হোক, তাই না? তোর কি মনে হচ্ছে যে তুই এখন যা করছিস বা যেটা করতে তোর ভালো লাগছে এটা ঠিক? মানে আমি বলতে চাচ্ছিলাম যে তুই আসলে কি করছিস, কেন করছিস আমি জানি না, কিন্তু এই যে ছাইপাশ খাচ্ছিস, একটু অসংলগ্ন আচরণ করছিস, সত্যি কি এগুলোর পেছনে কোনো কারণ আছে? আমার ধারণা নেই। থাকে যে উঠতি বয়সের ছেলেমেয়েদের অনেক সময় অজানা অনেক কিছুর প্রতি এক ধরনের কিউরিসিটি জাগে এবং সে কারণে সে অনেক ভুল পদক্ষেপ নেয়, কিন্তু বুদ্ধিমান তারাই যারা এই ভুল কাজ থেকে নিজেকে আবার সরিয়ে রাখতে পারে। তুই যা কিছু করেছিস হয়তো তোর ভুল, আর আমার সাথে তুই যদি শেয়ার না করিস আসলে তুই শেয়ার করার কাউকে পাবি না। দেখ তুই আমার ছেলে, কিন্তু আমি কখনোই কিন্তু তোর সাথে বাবা ছেলের সম্পর্ক মনে করে মিশিনি, তাই না? আমি সবসময় চেয়েছি যে তুই আমার বন্ধুর মতো হয়, এবং আমার ধারণা আমি তোকে অন্তত বন্ধু ভাবতে পেরেছি। আবার কি গুনছিস তুই? আচ্ছা, এত কথা বলে কোনো লাভ নেই আসলে পারভেজ। আমার যেটা মনে হয় না, তোর এসব কিছু বন্ধ করার সময় হয়েছে এখন। মানে আশেপাশের মানুষজন কি বললো সেটা নিয়ে আমি কখনোই বিচলিত হই না, কারণ আমার ঘর যদি ঠিক থাকে, আমরা নিজেরা যদি ঠিক থাকি, তাহলে আসলে মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ঘরটা এখন ঠিক নেই। তুই ঠিক না থাকলে আসলে কোনো কিছুই ঠিক থাকে না, তোকে ঠিক হতে হবে।
তোকে এসব যা করছিস সেগুলো সব বন্ধ করতে হবে। আমি পারি না। পারি না বললে তো হবে না। কেন তুই পারবি না? আর মানুষ পারে না এমন কিছু আছে? মানুষ পারে বলেই অন্যান্য জীবজগতের সাথে মানুষের পার্থক্য, কারণ মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমার ধারণা, আমার বিশ্বাস, এখন সময় হয়েছে তোর নিজেকে নিজের নিয়ন্ত্রণ করবার। ওই আমার হাতে রিমোট কন্ট্রোল নাই। এগুলো এ সময় বলে, এগুলো এই সময় বলে মানুষ, কিন্তু আসলে নিয়ন্ত্রণ তোর হাতে। তোকে চেষ্টা করতে হবে তোর নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য। আর আসলে এই নিয়ন্ত্রণ যে যত বেশি নিজের উপরে বজায় রাখতে পারে, সেই নিয়ন্ত্রণ দিয়েই কিন্তু অন্য মানুষের থেকে তাকে আলাদা করা যায়, পার্থক্য করা যায়। আর আমার সন্তান হিসেবে আমি জানি তুই আর 10 জনের চাইতে অবশ্যই আলাদা, এবং সেই বৈশিষ্ট্যটা প্রতিষ্ঠা করার জন্যই তোকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার খালি যাইতে ইচ্ছা করে না। সেটাই স্বাভাবিক। একটা অভ্যাস তুই করে ফেলেছিস, সেটা ভালো অভ্যাস হোক খারাপ অভ্যাস হোক, অভ্যাস তো সেই জায়গায় তোকে বারবার একটা অনাকাঙ্ক্ষিত আগ্রহ তৈরি হয়ে আছে, সেটা বন্ধ করবার জন্য তোকে চেষ্টা করতে হবে। এক কাজ কর না, তুই নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য তুই আমার ধারণা তুই মেডিটেশন প্র্যাকটিস কর। দিনে যে কোনো সময় যখন তোর খারাপ লাগবে তুই মেডিটেশনে বসে যা। আর কখনো না তুই নিজেকে একা ভাববি না। মানে যখনই তোর মনে হবে যে তুই একা, বাড়িতে আমরা এতগুলো লোক আছে, আমি আছি, তোর ভাই আছে, শিউলি, লিপি, মানে যখন যাকে খুশি তুই তার সাথে বসে একটু সময় পার কর। আর আমি মনে করি আজকে থেকে তোর বাইরে যাওয়াটা তুই বন্ধ করে দে। হ্যাঁ, মানে বন্ধ করা মানে আমি বলছি না যে তোকে আমরা বন্দি করে রাখছি, আমি চাই যে তুই নিজের ইচ্ছেতেই বাইরে যাওয়াটা বন্ধ করে দে। না কেন? আমি ঠিক হয়ে যাবো না? নিশ্চয়ই ঠিক হবি। ঠিক হবি না কেন? তুই কার ছেলে? তুই আমার ছেলে, তোকে ঠিক হতেই হবে। আবার তুই আগের মতো হয়ে যাবি, ঠিক আছে? একদম চিন্তা করবি না। তুই তো বাচ্চা একটা ছেলে, এরকম বড়দের মতন হয়ে গেলি কেন রে বলতো? তুই জানিস তো, তুই যখন ছোট ছিলি তুই না এরকম আমার কোলে মাথা রেখে ঘুমাতি। কখন জানিস? মাঝে মাঝে তুই ভূতের ভয়ে অস্থির হয়ে পড়তি, আর ভূতের ভয় পেলে তুই একা একা কাঁদতে কাঁদতে তুই চলে আসতি, আমার কোলে মাথা রেখে তুই ঘুমাতি, আমি তোকে আদর করতাম। তারপর আবার মাঝে মাঝে ঘুমের ভরে তোর ঘুম ভেঙে যেত, আবার চিৎকার দিতে ভয়ে, কিন্তু তুই উঠেই দেখতি যে আমি তোর দিকে একইভাবে তাকিয়ে আছি, তখন তোর ভয়টা চলে যেত, থাকতো না। এটাও মনে কর তোর একটা দুঃস্বপ্ন, সেরকম সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। মজিদ ভাই, ঘটনাটা কি কোন তো? হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন যে আমার কাছে গেল, আমারে বলে খুঁজা পায় না সেই পায় না, ইলিয়াস কাঞ্চন দিয়ে খবর পাঠানোর দরকার কি? আপনি তো আমার একটা ফোন করলেই ভাই আমার পায়ে যেতেন। এই মিয়া, আপনার যে ফোন দেবো, যদি মোবাইল কোম্পানি মাগ না কয় যে আনোয়াররা ফোন দিলে টাকা কাটবো না, তাও তো আমি আপনার ফোন দেবো না। তাই ডাকছেন কি এটা কোন? ডাকছি কি জন্য? ইদানিং শুনছি তোমার নাকি বেশি বারবার সানোয়ার ভাই, তুমি নাকি অনেক ছড়ং ফড়ং ছটফট করে বেরো, অনেক উইরে উইরে বেরো, তোমার নাকি পাখা গজাইছে। একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনারও মরার টাইম হয়ে আসছে। যদি আপনি লাফালাফি এগুলো না কমান, তাহলে পাংখার মধ্যে আগুন লাগাই দিব। তাই এই কাহিনী এর লিগে আমরা ডাকছেন? আপনি পাংখায় আগুন লাগাইলে আমি কি করুম কোন তো? আমিও তার দিক দিয়ে আগুন লাগাই দিব। শোনেন আনোয়ার ভাই, এই যে পম্পির যে আশেপাশে ঘুরঘুর করেন, হ্যাঁ, ওরা যে ডিস্টার্ব দেন, এটা কিন্তু খুব এক্সেস হয়ে যেতেছে।
এই এক সাথের শাস্তি স্বরূপ আমি কি করবো জানেন? আমি আপনার এই আঙুলগুলা টুকরা টুকরা বাইঙ্গা বাইঙ্গা এই হাত এইভাবে ঝুলাই দিব, হ্যাঁ ঝুলাই দিয়ে আল্লাহর রাস্তে আহত বানাই দিব। আর আমি রাস্তায় নামায়া পোল্ট্রি খাইবেন, হ্যাঁ। আর শোনো, নবী মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায়, একটা পাখি বইটা ছিল গাছের শাখায়, এটা বলবেন আর ভিক্ষা করবেন। আর আমি কি চাই দেউম ভাই? হ্যাঁ, আচ্ছা চাটা দেখতে না পারো, চোখ দুইটাও ছেদা করে দেবো। ওটা ভাই সময় করে দিব, কে কার আঙ্গুল টুকরা টুকরা করব, কে কার গলায় ঝুলাইবো, বুঝছেন? কথাটা মনে রাখেন। এই আনোয়ার ভাই শুনেন, এইটার হইলো গিয়ে আপনার আশেপাশে পিছে পিছে ঘোরার শাস্তি। আর পম্পির লগে ঘষাঘষির শাস্তি কি জানেন? ডাইরেক্ট ডেড, একদম নিহত করে ফেলাম। মজিদ ভাই, এটা সময় করে দিব, কে কারে কি করব, আর কে কার পাশে থাকবো, আর কার হাত ভাঙ্গা কার গলায় ঝুলাইবো, ঠিক আছে? এটা সময় বলে দিব। সেলিমকে চেনেন? হ্যাঁ, সেলিম আমার দলের ছেলে। আমার টুকটাক ব্যবসা বাণিজ্য সেলিম দেখে। রিসেন্টলি একটা মার্ডার হয়েছে এবং সেই মার্ডারের সাথে সেলিম জড়িত, জানেন? হ্যাঁ জানি, মার্ডার যে হয়েছে সেটা জানি, কিন্তু 2 নম্বর যে কথাটা বললেন সেটা ঠিক না। সেলিম কোনোভাবেই নয়। আমি ওই মেয়ে রিনা, তার সম্পর্কে যতটুকু জানি, ওই ফ্ল্যাটে ওখানে প্রতিদিন 10-12 জন ছেলে ফেলে যাতায়াত করে। সো আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন, সবাইকে তো। আমার মনে হয় না সেলিম কোনো করতে পারে। কিন্তু এই ফ্ল্যাটের নিচের যে পানের দোকানদার, সেই দোকানদার বলেছে আমাকে যে সেদিন সকালে সেলিমকে ওই ফ্ল্যাট থেকে বের হয়ে যেতে দেখেছে। তাহলে দোকানদারকে কে জিজ্ঞেস করতে পারেন যে দুপুরবেলা কে আসে, বিকালবেলা কে ঢুকে, সন্ধ্যায় কে বের হয়, রাত 11টা-12টার সময় কারা যাতায়াত করে। আপনি বরং গত কয়েকদিনের একটা হিসাব কিতাব হইতে পারে, কারা কারা যায় প্রতিদিন। আপনি হয়তো হ্যাঁ জানে পারভেজ, আপনি প্রশ্ন করতে পারেন যে পারভেজকে চিনি কিনা। পারভেজ গিয়েছিল আগের দিন, পারভেজের সাথে আমার কথা হয়েছে, পারভেজ জানা না। আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি ওখানে গিয়েছি কিনা, আমি বলবো